জি, আলহামদুলিল্লাহ। আহ, এমনি শারীরিকভাবে ভালো আছি। অবশ্যই মানসিকভাবে খুব একটা ভালো নাই। এবং তবে আছি, হ্যাঁ, আমি ঢাকায় আছি, বাংলাদেশে আছি পরিবার নিয়ে। এইগুলোর উত্তর দিতে যাওয়াটা আমার কাছে মনে হয় যে একদম শুধুই হবে। আর যদি এক কথায় উত্তর দিই তাহলে বলতে হবে যে আমি আসলে ব্যর্থ হয়েছি এখানে। অ্যাবসলিউটলি ব্যর্থ হয়েছি। আহ, প্রথম যে জিনিসটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আহ, কথা যদি বলতে হতো, ধরেন আমি যদি কথা বলতাম, অবশ্যই যৌক্তিক কোটা সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছিল শুরুতে, সবাই যখন চেয়েছিল যে আমি কথা বলি, তখন যৌক্তিকভাবে কোটা সংস্কার হবে সেটা, বা কোটা সংস্কার হতে যাচ্ছে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল, বা আমার কাছে মনে হচ্ছিল যে কোটা সংস্কার হয়তো বা হবে। কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকলো, তখন আসলে এমন একটা পরিস্থিতি হলো যে যখন সবাই চাচ্ছে যে আমি একটি স্ট্যাটাস দিই বা আমি পাশে থাকি, তো তখন আসলে পরিবেশটা এমন জায়গায় গিয়েছে যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি এখন একটা স্ট্যাটাস দিই বা আমি যদি যে কোনো কিছু লিখি, তো সেইটাকে কেন্দ্র করে যদি আরো ম্যাসিভ বা আরো বড় কিছু হয়ে যায়, তা আসলে সেই জিনিসটা সামাল দেওয়ার অ্যাবিলিটি আমার আছে কিনা। তো সবকিছু মিলিয়ে আসলে ঘটনাগুলো এত দ্রুত ঘটেছে, তো আমার পক্ষে সম্ভব হয়নি, তবে আমি চেষ্টা করিনি সেটা না। এবং আরেকটি বিষয় যে আমি যদি কথা, মানে আমি যদি স্ট্যাটাসের ভিতরে সীমাবদ্ধ থাকতে চাইনি, এটা সত্যি কথা। মানে আমি চেয়েছিলাম স্টুডেন্টদের সাথে কথা বলতে, বা আমি চেয়েছিলাম যে তাদের সাথে আলোচনার মাধ্যমে কিছু করা যায় কিনা। হ্যাঁ, কারণ আমি যদি একটা স্ট্যাটাস দিতাম, তাতে করে যা কিছু ঘটেছে, যা কিছু হয়েছে, তার তার থেকে কম হতো না। বরঞ্চ আমার সার্বিকভাবে আমার যে ভয়টা কাজ করছিল যে আমার স্ট্যাটাসের কারণে বা আমার কোনো একটা ভুল পদক্ষেপের কারণে যদি জিনিসটা আরো বড় হয়ে যায়, তখন সেটা সামাল দেওয়ার আমার ক্ষমতা আছে কিনা। ক্রিকেটার মাশরাফি, মানে খেলোয়াড় মাশরাফির সাথে কথা বলছেন, কোনো রাজনৈতিক বিষয় নাই। তো প্রশ্নটাও আপনি করেছেন যে ক্রিকেটার হিসাবে আমি ব্যর্থ হয়েছি, সেটা আমিও অ্যাকসেপ্ট করেছি। এখন ক্রিকেটার হিসাবে যেটা আপনারা দেখেছেন সেটা হচ্ছে যে আমি খেলোয়াড় ছিলাম, খেলোয়াড় থেকে আমি ক্যাপ্টেন হয়েছি। তো ক্যাপ্টেন হওয়ার পরে খুব স্বাভাবিকভাবেই আমি, যদি ভালো হয় হয়তো বা অনেক সময় আমাকে যেতে হয়নি প্রেস কনফারেন্সে, বা আমাকে যদি কেউ ম্যান অফ দি ম্যাচ হয় তারা গিয়েছে। তো ম্যাচ যখন হেরেছি তখন আমি গিয়েছি, তো বা আমরা আমরা কোথায় কি ভুল করেছি বা যে দায়বদ্ধতা, সেগুলো আমাকে কাঁধে নিতে হয়েছে। এবং আপনি আমার যতগুলো প্রেস কনফারেন্স আছে সবগুলো ঘাটলে দেখবেন যে আমি সবগুলো দায়ী আমার। আমরা ব্যর্থ হয়েছি বা আমি ব্যর্থ হয়েছি বা আমার লিডারশিপটা জায়গায় থাকতে পারিনি, এটা। কিন্তু এটা তো একটা রাজনৈতিক জায়গা, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এটা জাতীয় বিষয় হয়ে গিয়েছে। আবার এই আমি 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 আমার দলের ক্যাপ্টেনও না, আমি আমার দলের অধিনায়কও না, না আমি আমার দলের সহ অধিনায়ক। আমি মানে আপনার রাজনৈতিক দলের কেবল, হ্যাঁ, আমার রাজনৈতিক দলের, মানে বাংলাদেশ আওয়ামী লীগের। আমি এইমাত্র রাজনীতিটা শুরু করেছি। তো আমাকে আইদার উপদেষ্টা মণ্ডলীতে থাকতে হবে হয়তো, বা আমাকে ওই দায়িত্বটা পাইতে হবে যে আমি যে কথা বলবো, বা সেরকম সুযোগ না পাইলে তো আসলে আমার কথা বলার সুযোগ থাকে না। তো এখানে হুট করেই আমি একটা জায়গায় চলে গেলাম, একটা দায়িত্ব নিয়ে কথা বললাম, সেখান থেকে একটা বড় ঘটনা আবার ঘটে গেল, তখন সেই দায়ভার আমার কাঁধে আসলো। তো এই সব বিষয়বস্তু কিন্তু আছে, যে আমি এখন সবকিছু মিলিয়ে যে আমি চেষ্টা করিনি সেই কথা না, আমি চেষ্টা করেছি, আমার সাধ্যমতো চেষ্টা করেছি, হয়তো আমার সুযোগটা আসেনি। আর সর্বোপরি এখানে তো আমি কারো দোষ দিব না বা দোষ দিতে যাচ্ছিও না। খেলোয়াড় জায়গা থেকে যে আমি ব্যর্থ হয়েছি সেটা আমি প্রথমে অ্যাকসেপ্ট করেছি, এখনো করছি। তবে আমি চেষ্টা করিনি সেই জায়গাটা একেবারেই বলবো না যে আমি চেষ্টা করিনি, আমি হয়তো বা পারিনি। সংবিধান অনুযায়ী আমাকে প্রথমে স্টেপ ডাউন করতে হতো। আচ্ছা, স্টেপ ডাউন করলে ধরেন সবকিছু স্বাভাবিক হইতো, বা কোনো কিছু, এখন যে পরিস্থিতি হয়েছে, এখন পরিস্থিতিতে হয়তো বা আমাকে সবাই বাহবা দিত, রাইট। কিন্তু
ওই সিচুয়েশনে মাশরাফি স্টেপ ডাউন মানে সংসদ সদস্য পদ থেকে স্টেপ ডাউনের কথা বলছেন, তাই তো? সংসদ সদস্য পদ থেকে আমাকে স্টেপ ডাউন করতে হবে, মানে আমার জায়গা থেকে সেটা কি আদৌ করা সম্ভব ছিল, মানে সেটা প্রথম ভাবার বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি নড়াইলের মানুষকে, যারা আমাকে সংসদে পাঠিয়েছে, আমি কালকে তাদেরকে কি প্রশ্নের উত্তর দিতাম? যে আমরা আপনাকে অনেক আশা করে এখানে পাঠিয়েছিলাম যে নড়াইলকে আপনি একটা জায়গায় পৌঁছে দিবেন, আমি তাদেরকে কি প্রশ্নের উত্তর দিতাম? সবকিছু স্বাভাবিক হতো। তো আমার জায়গা থেকে আসলে যে জিনিসটা করার দরকার ছিল, যেটা আমার কাছে সবসময় মনে হয়েছে পুরো আন্দোলনের ভেতরে, ওইখান থেকে দাঁড়িয়ে আমার কাছে মনে হচ্ছে একটা স্ট্যাটাস দিলে সবকিছু সমাধান হয়ে যেত, সেটা না, আমি আরো বড় পরিসরে কিছু করতে পারতাম কিনা, এবং সেটা স্টুডেন্টদের কাছে যে তারা হয়তো বা নাও আসতে পারতো, সেটা তাদের ব্যাপার ছিল। কিন্তু আমার হয়তো বা ওই খারাপ লাগাটা থাকতো না যে না আমি চেষ্টা করিনি বা চেষ্টা করে পারিনি, সেই জায়গাটা হয়তো আমার থাকতো না। কিন্তু সেটা পারিনি, যেটা বললাম যে ব্যর্থ হয়েছি, পারিনি। আমার মেয়ে সে ইনস্টাগ্রাম ইউজ করে, আমার ইনস্টাগ্রাম থাকলেও আমি ফলোয়ার না। তো সে 17 তারিখ থেকে তার ইনস্টাগ্রামে সে অনেক কথা স্টুডেন্টদের পক্ষে লিখে গিয়েছে, বলেছে। তো আমি তো ইনস্টাগ্রাম ফলোয়ার না, তো আমাকে আমার ছোট ভাই বলল যে হুমায়রা বোধহয় স্ট্যাটাস দিচ্ছে, মানে আমার মেয়ে। তো তখন আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম যে তুমি কি স্টুডেন্টদের পক্ষে আন্দোলনে স্ট্যাটাস দিচ্ছ? তো আমাকে বললো হ্যাঁ আমি দিচ্ছি, তোমার কোনো প্রবলেম আছে কিনা? তা আমি বলেছি না, আমার কোনো প্রবলেম নাই। এবং আমি ওকে এটাও বলেছিলাম যে তোমার স্কুল থেকে যদি আন্দোলনে যাই, মেক শিওর যে তুমি তাদের সাথে থেকো। মানে এই কথাটা বলার কারণ ছিল এটাই যে আসলে তার কাছে যেন কখনো মনে না হয় যে আমার পদের জন্য বা আমার চেয়ারের জন্য আমি তাকে ওখানে আটকায় রাখছি, এই জিনিসটা যেন কখনো তার মনে না হয়। এবং এত ঘটনার ভেতর দিয়ে অন্তত ওইটুক জায়গায় আমার অবস্থান আছে আমার মেয়ের কাছে যে না, আমার বাবা আমাকে আটকায়নি। সো ওই জায়গাটা আছে। তো আপনি যেটা বললেন যে পরিবারে বা ফ্রেন্ড সার্কেলে বা অন্যান্য আশেপাশে যাদের সাথে যারই আলোচনা আছে, সবার জায়গা থেকেই আসলে এটা পুশ করেছে বা এটা বলেছে, এটা তো খুব স্বাভাবিক। বাংলাদেশের সবাই যেখানে বলছে, আমার ক্ষেত্রে ব্যতিক্রম কিছু তো নিশ্চয়ই হয়নি। তবে এটাও সত্যি কথা নোমান ভাই, যেটা বললেন, আজকে আরেকটা কথা বলি এর ভেতরে অল্প একটু, যেটা হচ্ছে আজকে কোটা আন্দোলনের যে স্টুডেন্টরা আছে বা যে সমন্বয়কের ভেতরে একজন ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় জনাব আসিফ সাহেব যিনি হয়েছেন, আপনি দেখবেন উনি কিন্তু খেলাধুলা নিয়ে এখন থেকে উনি কাজ করবেন, বাংলাদেশের সার্বিক খেলাধুলার বিষয়গুলো নিয়ে কাজ করবেন। এখন যদি আল্লাহ না করুক কালকে একটা প্রবলেম হয়, আল্লাহ না করুক যদি কোনো একটা খেলাধুলায় কোনো জায়গায় প্রবলেম হয়, উনি কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনূস স্যারের কাছে যাবেন বা সিনিয়র উপদেষ্টা মহোদয় যারা আছেন উনাদের সাথে আলোচনা করে এসেই কিন্তু উনাকে স্টেটমেন্ট দিতে হবে। ইটস ভেরি সিম্পল। কারণ উনি একটা দায়িত্বশীল জায়গায় আছেন। তো হুট করেই একটা সমস্যার সমাধান উনি একা কিন্তু এসে এই আপনাদের সামনে, মানে প্রেসের সামনে হুট করে বলে ফেলতে পারবে না। তো দায়িত্বশীল জায়গাগুলো কিন্তু অনেক কিছু চিন্তা করে কথা বলতে হয়। তো সেই জায়গা থেকে সেই জায়গাটায় কিন্তু আমি ছিলাম। হ্যাঁ, আপনি আমাকে খেলোয়াড় মাশরাফি বলছেন, আমি সেভাবে উত্তর দিচ্ছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইমে কিন্তু আমি একটা দায়িত্বশীল চেয়ারে বসেছিলাম। তো হুট করেই আমি কিন্তু ফ্রন্টে এসে একটা কথা বলে দিলাম, আর তাই নিয়ে একটা বিশাল আরো বড় কিছু হয়ে গেল। সেটার ট্যাকেল দেওয়ার ক্ষমতা আদৌ আমার আছে কিনা, বা বর্তমানে যারা কাজ করবেন তাদেরও কিন্তু এই জিনিসগুলো ভেবেচিন্তে কাজ করতে হবে। তো এটা কিন্তু ভেরি সিম্পল ব্যাপার। তো আমি যেটা বলতে চাচ্ছি যে হ্যাঁ আমি ব্যর্থ হয়েছি, কিন্তু আসলে আমারও তো সীমাবদ্ধতা আছে বা ছিল, এটাও কিন্তু সত্য কথা। কিন্তু সেটাকে যে আমি এক্সকিউজ হিসেবে দাঁড় করাচ্ছি সেটা না। কারণ মানুষের দাবি ছিল, প্রথমত আমি একজন খেলোয়াড়, তারপরে আমি সংসদ সদস্য। আমি খেলোয়াড় থেকে আমার পরিচয় মাশরাফি না হলে আমি অবশ্যই ওই সংসদ সদস্যে আমার যে ডাক নাম ছিল, আমার নড়াইলের মানুষ চিন্ত কৌশিক নামে, সেই নামে আমি নিশ্চয়ই সংসদ সদস্য হইতে পারতাম না।
তো খেলোয়াড় মাশরাফির জায়গায় যে আমি ব্যর্থ হয়েছি সেটা কিন্তু আমি একবারও বলছি না, বাট আপনি এট দ্য সেম টাইমে ভাবেন যে আমি একটা সংসদ সদস্য ছিলাম একজন, সেই পজিশন থেকে হুট করে আমি একটা মন্তব্য করার থেকে বরঞ্চ আমি ওইখানে যে সমাধানের চেষ্টা করাটা আমার জন্য আরো ইজি হইতো, বা আমি সেটাই চেষ্টা করেছি, সেটা হয়তো আমি পারিনি, সেটাই আমার ব্যর্থতা। আমার কাছে মনে হয় না এটা, আমার কাছে মনে হয় যে একটা মবের মতো হয়েছে। হ্যাঁ, একটা মানে হুট করেই মানুষ এটা করে ফেলেছে, আমার কাছে মনে হয় না, কারণ ক্ষোভ হওয়ার মতো কোনো কাজ আমি করি নাই, সুতরাং আমার কাছে এটা মনেই হয় না যে কোনো ক্ষোভ থেকে করেছে, আবার থাকতেও পারে, বাট আমার কাছে মনে হয় না। আমি বিগত যে 5-5.5 বছর কাজ করেছি, তো আমি যখন বাড়ি গিয়েছি তখন রাত 1টা-2টা পর্যন্ত মানুষ এসেছে, বা যে কোনো মানুষ, মানে আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করতাম যে আমাকে সবাই ভোট দিবে না, আমাকে সবাই পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমি যখন সংসদ সদস্য হয়েছি, আমি প্রত্যেকটা নড়াইলের প্রত্যেকটা মানুষের, মানে পুরো নড়াইল তো না, নড়াইলে 2টা আসন, নড়াইল দুই আসনটা হচ্ছে আমার, যেটা সদর, নড়াইল সদর এবং লোহাগাড়া উপজেলা মিলিয়ে, তো এইখানের প্রত্যেকটা মানে মানুষের এমপি আমি সেইভাবেই চিন্তা করেছি এবং সেইভাবেই কাজ করেছি। আমার মতের বিরুদ্ধে অনেকে কথা বলতে পারে, আমার দলের বিরুদ্ধে অনেকে কথা বলতে পারে, আমাদের সাথে মতামত নাও মিলতে পারে, তো এই জিনিসগুলো আমি কখনো দেখিনি। যার যেটা প্রয়োজন হয়েছে সে যদি মানে তার যে কোনো উপকারে যখন আমার প্রয়োজন হয়েছে, আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে। তো এখন আমার কাছে তো এটা মনে হচ্ছে না, মানে আমি জানি না, এরপরও যেটা প্রথমেও বলেছিলাম সেটা বললাম যে থাকতে পারে হয়তোবা আমি সবার কাছে পৌঁছাইতে পারিনি, আমি হয়তোবা আমি মানুষ যেটা এক্সপেক্ট করেছিল যে এইভাবে করতে হবে, সেভাবে হয়তোবা আমি ব্যর্থ হতে পারে, অনেক কিছুই হতে পারে। তবে আমার জানা মতে আমি নড়াইলের জন্য আমার সম্ভাব্য যা কিছু ছিল, যেটা আগেও বললাম যে খেলাধুলাটা আমি 20 বছর, অলমোস্ট প্রায় 20 বছর জাতীয় দলে খেলেছি। আপনি যদি তাকায় দেখবেন যে আমার স্ট্যাটস কখনো বলে না যে আমি পৃথিবীর সেরা কোনো খেলোয়াড় বা বাংলাদেশের কোনো সেরা খেলোয়াড়, অথবা আমার স্ট্যাটস সেটা বলবে না। তো রাজনীতিবিদ হিসেবে তো নাই, কারণ 5 বছরে আপনি এমন কোনো রাজনীতিবিদ হয়ে উঠতে পারবেন না। কিন্তু এই খেলোয়াড় জীবনে যেটা বলেছি যে আমি আমার শারীরিক মানসিক যতটুকু সম্ভব সবটুকু দিয়ে ক্রিকেট খেলেছি। ঠিক সংসদ সদস্য হওয়ার পরে 2-2.5 বছর কিন্তু করোনায় চলে গেছে, তারপরও আমি আমার সম্ভাব্য সবকিছু, আমার চাওয়া পাওয়া চিন্তা চেতনা সবকিছুই নড়াইল ঘিরেই ছিল, যে আমার নড়াইলের আসলে কোন জিনিসটা করলে নড়াইলের মানুষ উপকার হবে, সেই জায়গাটা নিয়ে আমি কাজ করেছি। না মানে আমি নিজেও সেই প্রশ্নের উত্তর খুঁজছি যে আসলে কেন, এটা কি একটা মবের বিষয় নাকি অন্য কিছু, আমি নিজেও সেই প্রশ্নের উত্তর খুঁজছি। যখন ওইটা হয়, আমার বাড়ির সামনেই বাড়ি হচ্ছে সভাপতি মহোদয়, ওনার বাড়ি প্রথমে ভেঙে ফেলে এবং ওনার গাড়িতে আগুন দিয়ে যায়। তো তারপরে আমাদের বাসায় প্রথম চান্সে কেউ কিছু বলেনি, দ্বিতীয় চান্সে আবার এক দল এসেছে, তারা কয়েকটা ইট পাটকেল মেরেছে। তৃতীয় দফায় আর একটা গ্রুপ এসেছে, তারা বাসায় ঢুকে এরকম কিছু লাঠি দিয়ে বাড়ি টাড়ি দিয়ে ভেঙে চুরে গেছে। চতুর্থ দফায় আর কি, ঠিক মাগরিবের আজানের হয়তো বা আধা ঘন্টা আগে, ওই সময় যারা আসছে চতুর্থ দফায়, ওই সময় ওরা এসে আসলে এই ঘটনাগুলো করেছে, লাস্টে ভেঙে চুরে সব, তারপরে হচ্ছে আগুন দিয়ে দিয়েছে। তো ওই যে বললাম যে আসলে কিছু যে মনে হবে বা কি মনে করব সেটা আমি বুঝতেছি না। আমি সবকিছু মিলেই অবশ্যই আপসেট,
যে আসলে যেটা হয়ে গেল সেটা তো আসলে না আমি আমার জায়গা থেকে কিছু করতে পারলাম, না আমি আমার বাবা মা পরিবার পরিজনকেও আসলে সেভ করতে পারলাম আর কি। 3 থেকে 5 মিনিট আগেও তারা বাসায় ছিলেন। তারা মানে আমার বাসায় আসলে আমার বাবা মার তো ধরেন আমার মার যখন ঘর পুড়াই দিচ্ছে তখন তো একটা কাপড়ও ছিল না আমার মায়ের বা আমার বাবার, ওই এক কাপড়েই বের হয়েছে। এখন তারা তো ওই সময় বাসায় ছিল। আরো একটা বিষয় হচ্ছে যে উনরা কিছু বুঝতে পারিনি, উনরা বাসার ভেতরেই ছিল, এটা তো উনারাও কল্পনা করেনি। কিন্তু তারপরে বাসায় কয়েকটা ছেলে মেয়ে থাকে, তারা এসে বলছে যে মাঠ থেকে দৌড়ায় দৌড়ায় মানুষ আসছে, আপনারা একটু বাসার বাইরে যান। তো তখন হচ্ছে বাসার বাইরে গেছে। অনেকেই জানে হয়তো, বা অনেকেই জানে, আপনাদের প্রেসের অনেকেও গিয়েছে দেখেছে যে ওইখানে বেশ কয়েকটা এতিম ছেলে মেয়েরা থাকে। হ্যাঁ 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 5-6-7 জন আছে যাদের আসলে কারো বাবা নাই বা কারো মা নাই, বা বাবা বিয়ে করেছে ছেলে মেয়েদের রাখতে যাচ্ছে না। তো আমার মা করতো কি, ওই ছেলে মেয়েদেরকে এনে বাসায় রাখতো এবং পড়ালেখা করাইতো। তো ওই ছেলে মেয়েগুলো এখন আসলে ইনসিকিউর হয়ে গেল। এখন তাদের এখন তো ধরেন বাসায় তো এখন কেউ থাকার সুযোগ নাই, সেখানে ওদেরকেও বা আসলে কিভাবে রাখবো বা কি করবো, এখন কিছু না কিছু করতে হবে। এখন দেখি, তো ওরাই আসলে তো আমার বাবা মাকে দেখেই রাখতো, ওরাই আমার বাবা মাকে টেনে ঘর থেকে বের করে নিছে। আর কোনো আমার যা অ্যাসেট আছে বা ছিল বা আছে এখনো পর্যন্ত, আমার কোনো অ্যাসেটই সেটা 2018 সালের পরে না। আমার নড়াইলের বাড়িও 2014-15 সালে করা। আমার পূর্বাচলের যে জায়গাটা সেটা আমাদের সব প্লেয়াররাই পেয়েছিলাম। তখন হাবিবুল বাশার সুমন ভাই ক্যাপ্টেন ছিল, আপনার মনে আছে কিনা। 2006-5 সালে অস্ট্রেলিয়াকে হারাইলাম আমরা। তো তখন আমাদের তৎকালীন সময়ে সরকার আমাদের 5 কাঠা করে জমি দিয়েছিল, পূর্বাচলের জমিটা। আমার মিরপুরের যে বাড়িটা আছে একটা 2008 সালে করা, আইপিএল খেলে এসে করছি। আর যেটায় আমি থাকবো আর কি, সেটা আমার 2015 সালে বা 15 সালের মাঝামাঝি সময় আমার করা। সে বাড়ি এখনো আমি উঠতে পারিনি, মানে প্রক্রিয়াধীন 8-9 বছর ধরে। তো আমার কোনো অ্যাসেটই বা কোনো কিছুই আমার মানে 2018 সালের পরে আমার কোনো কিছু নেই। আর একটা বিষয় হচ্ছে যে ধরেন আমার নড়াইলের বাড়িটা যেটা আপনারা বললাম 2014-15 বা ওই 15 সালের শেষ দিকে আমার বাড়িটা হয়তো বা শেষ হয়েছে কাজ। তখন তো আমার এন্ডোর্সমেন্ট ছিল অনেকগুলো এন্ডোর্সমেন্ট ছিল, একটা দুইটা না, প্রায় 20টার উপর এন্ডোর্সমেন্ট ছিল। এরপরে আমি জাতীয় দলে খেলেছি, সবকিছু আমি তো খেলাধুলা করে যা কিছু করেছি তা আমি ওই সময় করেছি। আর আমি যে বাড়িটা নড়াইলে আমার মাকে করে দিয়েছিলাম 2000, যেটা বলছি বারবার, 15 সালে, তো ধরেন সেই বাড়িটা তো এখন আর নাই, এখন তো ভেঙে চুরে শেষ করে দিয়েছে। তো অনেকেই বলেছে যে বাড়িটার আসলে এখন তুমি চাইলে, বা আমার বাবাকে বলেছে যে আপনি একটা মামলা করে রাখতে পারেন, কে বা কারা, অনেক ভিডিও টিডিও তো আছে দেখেছি। আমি বলেছি যে না, আমি আমার বাবাকেও বলে দিয়েছি যে এটার কোনো বিচার বর্তমান সরকার বা যারাই আসুক বা যারাই থাকুক বা আসুক, হ্যাঁ, তাদের কাছে আমি এটা নিয়ে কোনো বিচার চাইব না। কারণ এটা আমার কাছে মনে হচ্ছে যে আসলে এই বাড়িটা তো আসলে যশোর থেকে এসে বা খুলনা থেকে এসে বা ঢাকা থেকে যে কেউ ভাঙেনি। হ্যাঁ, নড়াইলের মানুষ কোনো না কোনো জায়গার থেকে উঠে এসে ভাঙছে। তো আসলে আমি নড়াইলের মানুষের বিরুদ্ধে আর বিচার চাইবো না। তো যেটা হয়ে গেছে তো ওটা আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। হয়তো বা আমার কাছে আমি এভাবে অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে হয়তো বা আমার কোনো ভুল ছিল, আমি কোনো ভুল করেছি, হয়তো বা তার জন্য ওনারা হয়তো বা এসে ওটা করেছে। তো আমার মনে যদি বিন্দুমাত্র কষ্ট এখন আর নাই, আমি মানে কষ্ট নাই, এই কথাটা ভুল, মানে কারো প্রতি রাগ ক্ষোভ এগুলো কিছুই নাই।
তো আমিও আশা করব নড়াইলবাসীর প্রতি যে আমার কোনো ভুলে বা কোনো জায়গায় যদি কষ্ট হতে থাকে, তো আশা করি তারা তো একটা স্টেপ নিয়েছে, তারাও আমাকে এই জায়গা থেকে ক্ষমা করবে, এটাই আমি আশা করি, এর বেশি কিছু না। কিন্তু আমি কখনোই এই বাড়ি নিয়ে আসলে সালিশ বিচার এগুলো চাইবো না। 18 সালের যদি প্রশ্নটা আসলে খেলোয়াড় মাশরাফির কাছে হইলো না, বাট তারপরে আমি উত্তর দিচ্ছি যে 2018 সালের হলফনামা এবং 24 সালের হলফনামা দেখলেই আপনি পরিষ্কার হবেন, এবং তারপরে আপনি সেটাকে জাস্টিফাই করলে, সেটা তো আমি বললে হবে না, সেটাকে জাস্টিফাই করলে পরিষ্কার বোঝা যাবে। শুধু এতটুকুই বলছি যে সেটা দেখলে পরিষ্কারভাবে বোঝা যাবে যে আসলে ঘটনা। আমার কোনো ব্যবসা করি না, আপনি এত এত সাংবাদিক আছে, আমি কোনোদিন আমার 14 গোষ্ঠীরও মানে ক্লোজ যারা, তাদের কারো কোনো লাইসেন্স পাবেন না খুঁজে যে আমরা কোনো ব্যবসা করেছি, ঠিক আছে? সো আমি নিজেও কোনোদিন কোনো ব্যবসা করিনি। আমার ছোট ভাই তাও আমার যে কাপড়ের একটা ব্যবসা করে, সেটাও তো সে অনেক আগের থেকে। এই ছাড়া আমাদের বাসায় কেউ বা আমি নিজেও কোনো ব্যবসা করি না। সো প্রায় কিন্তু একটা কথা বলে আসতাম যে আমার প্রফেশন কিন্তু ক্রিকেট, আর আমার প্যাশন ছিল হচ্ছে আমি যে রাজনীতিটা করছি। এবং আমি এতটাই, আমি নিজে বিশ্বাস করি যে একটা জায়গায় আমাকে সবসময় বেনিফিট অফ দ্য ডাউট বলেন আপনাদের জায়গা থেকে বা আমার জায়গা থেকে, আমি সর্বোচ্চটা বলি যে একটা জায়গায় আমি এতটাই প্যাশনেট ছিলাম যে নড়াইল কিন্তু এ ক্যাটাগরির জেলা না। নড়াইল, আমি তো নড়াইলের দায়িত্বেই ছিলাম, নড়াইল কিন্তু এ ক্যাটাগরির জেলা না, এটা সি ক্যাটাগরির জেলা। এখন এ ক্যাটাগরির জেলা করা আমার একার দ্বারা সম্ভব ছিল না। এটা একটা বিশাল পলিটিক্যাল মুভমেন্ট হতে পারতো, সেটা হচ্ছে যে 5টা উপজেলা করা। নড়াইল এখন 3টা উপজেলা, 4টা উপজেলা হলে হয়তো বা বি ক্যাটাগরির জেলা হয় সম্ভবত, আর 5টা উপজেলা হলে হয়তো বা এ ক্যাটাগরি, 5টা হলে মানে বি, আর 7টা মনে হয় এরকম সামথিং লাইক দ্যাট, যেটা আমার পক্ষে আসলে সম্ভব হতো না। তো আমি আসলে সবসময় চিন্তা করতাম যে একটা সি ক্যাটাগরির জেলা থেকেও এ ক্যাটাগরির জেলার যে সুযোগ সুবিধা আছে, সেই সুযোগ সুবিধাগুলো আমার নড়াইলের মানুষ ভোগ করুক। তো ওই জায়গাটাকে এত প্যাশনেটের জায়গায় আমি নিয়েছিলাম যে আমি জানি যে আমি আমার সর্বোচ্চ টুক দিয়েই কাজ করেছি, এবং সেটা এখন যে কেউ, বর্তমান সরকারের যে কেউ নড়াইল 2 আসনে যদি যে কোনো কাগজপত্র বা যেটা বলেন ফাইল দেখলেই বুঝতে পারবে যে 5 বছর আগে কোথায় ছিল আর এখন। এবং আমি বিনয়ের সাথে অনুরোধ করব বর্তমান সরকারকে যে আমার নড়াইলের 2 এর যে চলমান কাজগুলো আছে, সেই কাজগুলো যেন চলমান রাখেন ওনারা, তাহলে আমার নড়াইলের মানুষরা আসলে ভালো থাকবে। আমি এইটা বিনয়ের সাথে অনুরোধ করি। যেমন ভাই, আমি তো জাতীয় দলে খেলি না এখন আর, তাই না? আমি খেলি আমার যেটা আগেও বললাম যে আমার প্রফেশনের জায়গা ক্রিকেট, সেই জায়গা থেকে আমি বিপিএল খেলি এবং ঢাকা লিগ খেলি। তো এখন যে পরিস্থিতি, আসলে এখান থেকে বিপিএল হবে কিনা বা ঢাকা লিগ আদৌ হবে কিনা, হ্যাঁ, সেটা তো বলতে পারছি না। আর এমনও না আমিও আর খুব বেশি হলে এক সিজনই খেলতাম। তো যদি বিপিএল হয়, ঢাকা লিগ হয়, তাহলে হয়তো বা দেখি ওই সময় পরিস্থিতি কি দাঁড়ায়, সবকিছুর উপর নির্ভর করছে। তো মূল কথা হচ্ছে পরিস্থিতির উপর। এক কথায় উত্তর চান তো অবশ্যই আমি ওই সময় স্টেপ আপ করতে পারিনি। তারপরে যে কথাটা বলেছি যে আমি একটা স্ট্যাটাসের সীমাবদ্ধ থাকলে হয়তো আমি গা বাঁচাইতে পারতাম, আমি হয়তো বলতে পারতাম যে আমি একটা স্ট্যাটাস দিয়েছি, কিন্তু আমার জায়গা থেকে আমি চেয়েছিলাম আরো বড় পরিসরে করতে। সেই জায়গায় যেহেতু পারিনি, তো অবশ্যই আমার কাছে নিজের কাছে মনে হচ্ছে যে আমি ব্যর্থ হয়েছি। কিন্তু আমি ওই চ্যালেঞ্জটা নিতে চেয়েছি যে না, পলিটিক্সটা আসলে করে মানুষের জন্য কিছু, পলিটিক্সটা তো এই জন্যই মানুষ করে বা করতো বা করে, আমি যেটা জানি যে মানুষের উপকারের জন্য, বড় পরিসরে মানুষের জন্য কিছু করা যায়। তো সেই চ্যালেঞ্জটা নিয়েই তো আমি পলিটিক্সটা করতে এসেছি। তো ওই সময়টা আমার কাছে মনে হয়নি, আর এটা তো নোমান ভাই একটা চ্যালেঞ্জ ছিল, এটা তো আমি জানি, এটা কোনো রকেট সায়েন্স তো নাই। হ্যাঁ, সব থেকে বড় স্ট্রেট ফরওয়ার্ড সিদ্ধান্ত হইতো যে আমি করব না। তাহলে যে এত মানুষ বলে যে আজকে জায়গায় দাঁড়াই আপনি বলেন যে আজকে এত তরুণ প্রজন্মরা বলছে যে আমাদের হাত দিয়ে দেশ গড়বে, তো
তাদেরকেও তো পলিটিক্সের ভেতরে আসতে হবে, তাদেরকেও তো রাজনীতির ভেতরে আসতে হবে। অরাজনৈতিক ব্যক্তি হিসাবে তো আপনি 5-10 জনের উপকার করতে পারবেন সর্বোচ্চ জায়গা থেকে, কিন্তু আপনি যদি রাজনৈতিক ব্যক্তি হন তখন আপনি হয়তোবা হ্যাঁ গালি খাবেন, আপনি আপনার সমালোচনা হবে, কিন্তু আপনি অনেকগুলো মানুষের একটা এরিয়ার একটা মানে বড় পরিসরের একটা কাজ করার সুযোগ পাবেন। তো আজকে যারা তরুণ প্রজন্মরা আছে, যারা এই স্বপ্নটা দেখছে বা তারা কাজ করতে চাচ্ছে, তো তাদেরকেও তো রাজনীতির ভিতর আসতে হবে। তাহলে কি আমরা আবারও তাদেরকেও ওই একই পরিস্থিতির ভিতর ফেলে দিব, বা তাদেরকেও কি একই পরিবেশ তৈরি করব যে ও ওই মতবাদের, ও অমুক মতবাদের, ও তমুক মতবাদের? তাহলে তো রাজনীতিতে আপনি কখনোই ভালো মানুষ খুঁজতেছেন, বা ভালো মানুষরা এসে, বা ভালো মানুষ নক যারা মানুষের জন্য কাজ করতে চায়, তাদেরকে আপনি কবে খুঁজে পাবেন? তো এখনো যদি আমরা এই অমুক দল তমুক দল করে, মূল কথা যে দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে সে যে দলই করুক, সে দেশের জন্য কাজ করবে কিনা, এই মোটিভটা তার আছে কিনা, এই জায়গাটা দেখা উচিত। কে কোন দল করতেছে এই জায়গাটা না দেখে বরঞ্চ দেখা উচিত যে তার দেশের জন্য কাজ করার মোটিভ আছে কিনা। যদি থাকে, তাকে অবশ্যই ওয়েলকাম জানানো উচিত, সে যে জায়গা থেকে আসুক, যে দল থেকে আসুক। তার একটা উদাহরণ তো আমি দিলাম, আজকে যারা তরুণ প্রজন্ম তারা তো এইভাবে সারাদিন রাস্তায় থাকে, তাদের একটা প্ল্যাটফর্ম দরকার হবে, তাদের একটা রাজনৈতিক জায়গা দরকার হবে। তো তারা যখন একটা রাজনৈতিক জায়গায় যাইতে চাবে, তো তখন আমার জায়গা থেকে, আপনার জায়গা থেকে সবাই যদি আবার তারে টেনে হিসড়ে নিচে নামাই, সমালোচনা করি, তাহলে তো এইভাবেই চলতে থাকবে। তো আমি সেটা বলতে চাচ্ছি যে আপনি যেটা বললেন যে ভুল, এখন আমার জায়গা থেকে আমি চিন্তা করতেই পারি যে আমার দরকার কি ছিল এসব রিস্ক নেওয়ার। আমি তো ভালো ছিলাম, আমার কাছে তখন সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যখন আমার কাছে, আমি যখন রাজনীতিতে 2018 সালে আসি, তখন যে কন্ট্রাক্টগুলো আমার বাতিল হয়েছে, সেগুলো অনেক বড় বড় কন্ট্রাক্ট বাতিল হয়েছে। তো প্রায় আমার 8-10 কোটি টাকার কন্ট্রাক্টই সেই সময় বাতিল হয়েছে। তো আমি যদি রাজনীতিতে না আসতাম, তো আমার ওই টাকাগুলো তো আমি পেতাম। তো আমি আমার পরিবার নিয়ে আরামসে, মানে সেগুলো আপনি কল্পনাই করতে পারবেন কত কত বড় বড় কন্ট্রাক্ট। ঠিক আছে, সেটা হচ্ছে যে তার কয়দিন পরেই ছিল ওয়ার্ল্ড কাপ। তো ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন আমি একদম, সেটা আমি রাজনীতিতে এসেও করেছি, রাজনীতি না আসলেও আপনারাও জানেন যে আমি, এবং অবধারিত আমি ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন ছিলাম। সমস্ত বড় বড় কন্ট্রাক্ট আমার কাছে ছিল, এবং যাদের সাথে সাইন্ড আপ ছিল তারা বাতিল করে দিল আমাকে, কারণ তারা মাল্টি ন্যাশনাল কোম্পানি, কোনো রাজনৈতিক দলের সাথে তারা থাকতে চায় না। আচ্ছা, তো আমি যদি ওই সময় এটা না করে ভাই আমি একা ভালো থাকবো চিন্তা করতাম, তাহলে তো আজকে আমাকে এই দিন দেখতে হতো না, বা আমাকে এত গালির প্রশ্ন। হ্যাঁ, আমি খেলায় খারাপ খেলেছি, গালি খেতাম, সেটা ভিন্ন জিনিস, কিন্তু আজকে এই পরিস্থিতি আমার হইতো না। তো আমি আমার যে টাকা পয়সা হইতো তাই নিয়ে আমি আরামসে আমার পরিবার নিয়ে আরামসে ভালো থাকতে পারতাম। আমি তো ওই শাটারটা ব্রেক করে ওই চ্যালেঞ্জটা নিয়ে এসেছি কাজ করতে। তো এই জন্য বললাম যে ভুল করেছি এই জিনিসটা আমি বলবো না, আমি জেনে বুঝেই যদি ভুল করি তাহলে আমি আমার নিজের ক্ষতি করেছি, যদি খুব বেশি বলতে হয় এটা করেছি। কিন্তু আমার ভেতরে কোনো ওই জিনিসটা কাজ করবে না কোনোদিন যে না আমি, যে আমার মোটিভ ছিল কি, আমি কি চিন্তা করে রাজনীতি করতে আসছি, এবং আমি আসলে কাজ করতে চেয়েছি কিনা, এই জায়গাটাই হয়তো আমি বলবো যে না আমি চেয়েছি, আমি করেছি, আমার সাধ্যমতো করেছি। ভবিষ্যতের কথা ভেবেছি জীবনে দাঁড়িয়ে, একসময় অনেক ভবিষ্যতের কথা ভেবেছি, এবং একটু আগে আপনাকে একটা কথা বলেছি যে দেখেন, যে কাজগুলো আমি নড়াইলের জন্য করেছি সেই তালিকাটা যদি আপনি ধরেন, তাহলে শুধু একটা ইউনিভার্সিটি এখন বাকি আছে, একটা সি ক্যাটাগরির জেলায় কি কি প্রয়োজন, একটা ইউনিভার্সিটি বাকি আছে। সেটাও কয়েকদিন আগে যে 5টা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবনা গিয়েছে, তার ভেতরে নড়াইল জেলার প্রস্তাবনাটা ছিল SM সুলতানের নামে। SM সুলতানকে হয়তো আপনারা নিশ্চয়ই চিনেন। না না, অবশ্যই বিখ্যাত চিত্রশিল্পী, ওনার নামে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবনা গিয়েছে। আমি সেটাও প্রায় করে ফেলেছিলাম। আমরা তো একটা সি ক্যাটাগরির জেলা। আজকে আপনি বিগত 5 বছরের 2 বছর ছিল করোনা, তার ভেতরে আজকে 4 লেনের কাজ চলছে,
আমাদের ওইখানে নদী ভাঙন কবলিত এরিয়া, সেখানে প্রায় 300 কোটি টাকার মতো প্রোটেকশন হয়েছে, আপনার ইমার্জেন্সি প্রোটেকশন হয়েছে, আপনার 200 কোটি টাকার পল্লীর অবকাঠামোর রাস্তা ঠিক করা আছে। এর কয়েকদিন আগে আমি আবার 250 কোটি টাকার একটা নড়াইল জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প বই, সেটা অনুমোদন হয়ে প্রায় 34 কিলোমিটার মতো টেন্ডার হয়েছে। নড়াইলে 100 বেড হসপিটাল ছিল স্বাধীন হওয়ার পর থেকে, তো এটাকে 250 বেড করে ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় 10টা আইসিইউ নেওয়া হয়েছে। আমাদের নড়াইল লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেটাও স্বাধীনের হওয়ার পরে যখন হসপিটাল হয়, সেটা 2018 সালের আগ পর্যন্ত সেটা 31 বেড ছিল, ওটাকে 50 বেড করে 4তলা ফাউন্ডেশন করা হয়েছে। এরপরে আছে 2টা পৌরসভা ছিল আমার আন্ডারে, সেই 2টা পৌরসভায় এমজিএসপি সবচেয়ে বড় প্রকল্প ছিল গভর্নমেন্টের। 29টা না 30টা পৌরসভায় বোধহয় এমজিএসপি প্রকল্প পেয়েছে, তার ভিতরে 2টাই ছিল নড়াইলে। ইঞ্জিনিয়ারিং কলেজ অনুমোদন না, টেন্ডারও হয়ে গিয়েছে, কাজটা শুরু হয়নি। সারা বাংলাদেশে বোধহয় 4টে ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে, তার ভিতরে নড়াইলে একটা। আইটি ট্রেনিং ইনকিউবেটর সেন্টার যেটা, সেটাও কাজের উদ্বোধন করে কাজ শুরু হয়ে গেছে। তো আপনি যে জিনিসগুলো দৈনন্দিন জীবনে দরকার একটা তরুণ প্রজন্মদের জন্য, সেই ম্যাক্সিমাম মেগা প্রকল্পগুলো অলরেডি প্রায় চলে গেছে। এখন সেই জন্যই বলছিলেন শুধু বিশ্ববিদ্যালয়টা বাকি ছিল, সেটাও আপনার 5টা বিশ্ববিদ্যালয়ের যে প্রস্তাবনা গিয়েছে তার ভিতরে নড়াইল ছিল। তো আমি এটাই বলতে চাচ্ছি যে আমি যে কাজগুলো করেছি, আমি জানি যে 5 বছরে তো 2-2.5 বছর করোনা ছিল, সবকিছু আপনারাও জানেন সবকিছু বন্ধ ছিল, তারপরও যতদূর এগিয়ে নিয়ে গেছি, আমি বিশ্বাস করি বর্তমান সরকার এই কাজগুলোকে আসলে পূর্ণতা দিবে, এটুকু আমি বিশ্বাস করি। আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন আপনারা খেলা বাদে আমাকে কখনো ক্রিকেট বোর্ডে দেখেননি, তো আমি কখনোই আমার নিজের কথা কখনো ভাবিনি। আমি যে জায়গায় ছিলাম, আমি অনেক উপর জায়গায় যে আমি বলতে পারতাম যে আমি এই ক্রিকেটে এই কাজটা চাই, আমি ক্রিকেটের সাথে থাকতে চাই, আমি কোথাও নাই। বরং আমি বারবারই যখন আপনারা আমাকে প্রশ্ন করেছেন, কিন্তু আমি একটা উত্তর দিয়েছি যে আমি কিন্তু ক্রিকেট বোর্ডের ধারে কাছেও যাই না। অনেকবার বলেছি, বিগত 5 বছরে অসংখ্যবার প্রেসে এসে আমি বলেছি যে আমি তো ক্রিকেট বোর্ডের ধারে কাছেই যাই না। খেলা থাকলে মাঠে খেলতে যাই, বিপিএল বা ঢাকা লিগের খেলা থাকলে লাস্ট 5.5 বছরে ওই কয়বারই মাঠে গেছি যে কয়দিন খেলা ছিল আমার, এই ছাড়া মনে হয় 1-2 বার গিয়েছি, এছাড়া আমার যাওয়া হয়নি। তো যখন আসলে বলার সুযোগ ছিল আমার, যখন একটা দায়িত্ব নেওয়ার আমার সুযোগ ছিল বিভিন্ন উপর জায়গায় বলে, সেই সময় আমি দায়িত্ব কিন্তু কখনোই আমি ওই যে সবাই যেটা চিন্তা করে ক্ষমতার দাপট বা আপনি ক্ষমতায় আছেন, সেই জায়গাটা যখন আমার ক্রিকেটটাই তো আমার বেস, সেখানেই যাইনি। আর যদি আপনি এখন যে প্রশ্নটা করলেন, এক কথায় যদি উত্তর দিতে হয়, শুধু এক কথায় বলি যে আমার কাছে মনে হয় না সেটা আমি দাবি করতে পারি বা আমি সেটা ডিজার্ভ করি। আমার কাছে সেটা মনে হয় না, এটা খুব স্বাভাবিক না। আমি এতদিন রাজনীতি করেছি, আমি ক্রিকেটের সাথে থাকিনি বা আসিনি, এখন আমি আবার ক্রিকেটের সাথে কাজ করতে যাচ্ছি, বিষয়টা এরকম হয়ে যায় না? হ্যাঁ, যদি ছোটখাটো কোনো প্ল্যাটফর্মে হয়, সেই জায়গা থেকে কাজ করব, তারপরেরটা দেখা যাবে। কিন্তু বড় পরিসরে এসে আমি এখনই বলবো যে এখন আমি কাজ করতে চাই ক্রিকেট নিয়ে বড় পরিসরে, সেটা আসলে অনেকটা সুযোগ সন্ধানী বিষয় হয়ে যাবে। মানে এই জায়গা থেকে আমার কাছে মনে হয় না যে আমি এটা ডিজার্ভ করি। হ্যাঁ, আমি যেহেতু ক্রিকেট আমার রক্তের ভিতরে, সেটা এটা আমি কয়েকদিন আগেও বলেছি যে ক্রিকেট আমার রক্তের ভিতরে, আমি যে জায়গায় চাই ক্রিকেট থেকে যদি আমার কাছে কেউ সহযোগিতা চায় আমি অবশ্যই যাব। আর যদি কেউ না আসে, আমি ক্রিকেট নিয়ে, যেমন আমি সেকেন্ড ডিভিশনে একটু কাজ করতাম, আমার বিভিন্ন জায়গায় আমি ছোটখাটো পর্যায়ে ক্রিকেট নিয়ে কাজ করতাম। যেমন আমি যেমন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলাম,
আমার এই সেপ্টেম্বরে যেমন আমি আলোচনা করেছিলাম আন্ডার-17 ফুটবল এবং আন্ডার-17 ক্রিকেট টুর্নামেন্টটা করতে। আন্ডার-17 করতে যাচ্ছিলাম এই কারণে যে 2টা বছর ওইখান থেকে কিছু প্লেয়ার যদি বের হয়, 2টা বছর তাদেরকে রেডি করার সময় পাবে বাফুফে বা ক্রিকেট বোর্ড। তো ওই জায়গা থেকে, ওই চিন্তা চেতনা থেকে আসলে আন্ডার-17 করতে চেয়েছিলাম, যে আন্ডার-19 খেলার আগে অন্তত 2টা বছর তারা সময় পায় তাদেরকে তৈরি করার জন্য। তো এরকম ভাবে চিন্তা করে আসলে আমি কাজ করতে চাচ্ছিলাম, তাছাড়া তো আমার কোনো প্ল্যাটফর্ম ছিল না। তো এই জন্য বললাম যে আমার যে যতটুকু প্ল্যাটফর্ম ছিল আমি চেষ্টা করেছি। আমি নড়াইলেও বড় টুর্নামেন্ট করেছি, 2টা-3টা, তো যতটুকু পেরেছি করেছি, কিন্তু ওরকম ভাবে হয়তো বা আমি সুযোগ থাকলে করার চেষ্টা করব, কিন্তু হুট করে এসে আমি এই মুহূর্তে আমি বড় পরিসরে করব, এটা আসলে এক কথায় বললাম যে আমি সেটা ডিজার্ভ করি না। না, এই কষ্ট থাকবে নোমান ভাই, এই কষ্ট থাকবে। প্রথম কষ্ট থাকবে যে এই ক্রাইসিসে আমি দাঁড়াইতে পারিনি, এই কষ্টটা আমাকে ভোগাবে। এটা 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 তো আমার নিজস্ব ব্যাপার, এই কষ্টটা আমার থেকে যাবে। আর কিছু কিছু বিষয় আছে, সবকিছু বলার বিষয় না, কথা বলার বিষয় না। হ্যাঁ, কথা হয়তো বা বলছি, কথা হয়তো বা বলতে হবে সামনে, হ্যাঁ, কিন্তু এই কষ্টটা থেকে যাবে। এবং ব্যক্তিগতভাবেও আমি আসলে মানে নিজের উপরে আপসেট, এটা বলতে পারি। আমি নিজের উপরে নিজেই আপসেট হয়েছি, বা আমি আছি, মানে নিজের কথাই চিন্তা করছি যে আমি নিজেই আপসেট আর কি, এবং সেটা নিজের উপর। সেটা তো অবশ্যই আমি আমি আমার সবার প্রতি শুভকামনা। হ্যাঁ, যারা আছেন বর্তমান সরকারের বা যারা কাজ করছেন যে যার জায়গা থেকে, সবার প্রতি শুভকামনা। আশা করি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে, মানুষ ভালো থাকবে, মানুষ সুযোগ সুবিধা পাবে। এটাই তো চাওয়া, এছাড়া তো আর কারোরই চাওয়া নাই। তো আমার সবার প্রতি শুভকামনা থাকবে একটা সুন্দর বাংলাদেশের প্রত্যাশায়।